আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, শুনতে পাচ্ছ? তোমরা রেসপন্ড করো। স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, লাস্ট ক্লাসটা টেকনিক্যাল প্রবলেমের কারণে নিতে পারিনি। এই ক্লাসটা আমার গত ইয়েতে নেওয়ার কথা ছিল। আমরা চ্যাপ্টার 7 স্টার্ট করলাম। চ্যাপ্টার 7 হলো তোমার এক্সটার্নাল ফোর্স কনভেকশন। এক্সটার্নাল ফোর্স কনভেকশন, এক্সটার্নাল ফোর্স কনভেকশন বলতে এখানে তোমার ফ্লোটা হবে এক্সটার্নালি, একটা হলো ইন্টারনাল ফ্লো, একটা হলো এক্সটার্নাল ফ্লো। এই ফ্লোটা হবে এক্সটার্নাল ফ্লো। এটা হতে পারে কোনো প্লেটের উপর দিয়ে কোনো একটা ফ্লো হতে পারে, অথবা পাইপের উপর দিয়ে হতে পারে, অথবা কোনো স্ফিয়ারের উপর দিয়েও হতে পারে। সুতরাং এই যে আউটসাইড যে ফ্লোটা, এটাকে বলা হয় এক্সটার্নাল ফ্লো। আর এই এক্সটার্নাল ফ্লোর জন্য যে ফোর্স কনভেকশন, সেটাকে আমরা বলবো এক্সটার্নাল ফোর্স কনভেকশন। এক্সটার্নাল ফোর্স কনভেকশন করতে গেলে আমাদের ফ্লুইডের যে ফ্লোর কারণে যে ইয়াটা হচ্ছে, তোমার ফোর্স ক্রিয়েট হচ্ছে, ড্রাগ ফোর্স, লিফট ফোর্স, এগুলো আমাদের জানতে হবে। The fluid flow over the solid bodies is responsible for numerous physical phenomena. And fluid যখন কোনো সলিড বস্তুর উপর ফ্লো করে তখন কতগুলা ফিজিক্যাল ফেনোমেনা ঘটে। সেটা হলো, একটা হলো ড্রাগ ফোর্স, একটা হলো লিফট ফোর্স। ড্রাগ ফোর্সের এক্সাম্পল দিয়েছে এখানে, যে অটোমোবাইল, পাওয়ার লাইন, এই সমস্ত জিনিস। এটা আমরা নিজেরা বুঝতে পারি। যখন কোন একটা বাতাস, আমরা বাতাসের উল্টা দিকে যদি আমরা নিজেরা দৌড় দিই অথবা মুভ করতে থাকি, তখন দেখা যায় শরীরের উপরে একটা বাধা আসে, একটা শক্তি লাগে উল্টা দিকে যেতে। সেটাকেই বলা হয় আসলে ড্রাগ ফোর্স। আর লিফট ফোর্স হলো যেটা লিফট ফোর্সের মাধ্যমে যেটা উপরের দিকে কাজ করে, আপার ওয়ার্ড ডাইরেকশনে কাজ করে, যার মাধ্যমে তোমার এয়ারক্রাফট এর উইং, এয়ারক্রাফট উপরের দিকে উঠে যায়, উপরের দিকে ফ্লাই করে। সেটা একটা এক্সাম্পল যে তোমার লিফট ফোর্স। তো এগুলো কেন হচ্ছে? এগুলো এক্সটার্নাল ফ্লো, এক্সটার্নাল ফ্লোর কারণে তোমার এই ধরনের ঘটনা ঘটতেছে, ড্রাগ ফোর্স এবং লিফট ফোর্স ক্রিয়েট হচ্ছে। তো আমাদের এটা লাগবে, আমাদের যেহেতু হিট ট্রান্সফার এবং এই ফ্লুইডের মুভমেন্ট হলে রিলেশন আছে এর সাথে, কাজে এই ড্রাগ ফোর্স বা কোএফিসিয়েন্ট অফ ড্রাগ, লিফট ফোর্স বা কোএফিসিয়েন্ট লিফট, এই ধরনের জিনিসপত্র আমাদের পড়তে হবে, যেহেতু হিট ট্রান্সফারের সাথে এটা রিলেটেড, কনভেকশন হিট ট্রান্সফারের সাথে এটা রিলেটেড। ফ্রি স্ট্রিম ভেলোসিটিটা কি তোমরা আগে হয়তো একটু আমি ডিসকাস করেছি। এটা হলো যে বাউন্ডারি লেয়ারের উপর দিয়ে, বাউন্ডারি লেয়ারের বাইরে দিয়ে যে আউটসাইড দিয়ে যে ফ্লুইডটা ফ্লো করে, সেই ফ্লুইডটাকে বলা হয় ফ্রি স্ট্রিম ভেলোসিটি। যেটা যে ভেলোসিটিটা তোমার বাউন্ডারি লেয়ার, অর্থাৎ কোনো একটা ফ্ল্যাট সারফেস, কোনো যে কোনো একটা সারফেসের উপর দিয়ে যে ফ্লো হয়, যে ভিসকাস ইফেক্টের কারণে বাউন্ডারি লেয়ারের ভিতরে ভেলোসিটি বা অন্যান্য প্রপার্টিস গুলো চেঞ্জ হয়, কিন্তু বাউন্ডারি লেয়ারের বাইরে যেটা আছে সেটা অ্যাজ ইফ এটা কোনো একটা সারফেসের উপর ফ্লো করতেছে, সেটা বোঝা যাচ্ছে না। সে একটা ফ্রি স্ট্রিম ভেলোসিটি, মানে তার ভেলোসিটিটা কোনো চেঞ্জ হবে না, সে অ্যাজ ইউজুয়াল কোনো ওই যে সারফেসের উপর ফ্লো, সারফেসের কারণে কোনো এফেক্ট করবে না। এখানে ডেফিনেশনটা বলছে যে দ্য ভেলোসিটি অফ দ্য ফ্লুইড রিলেটিভ টু অ্যান ইমার্স সলিড বডি সাফিসিয়েন্টলি ফার ফ্রম দ্য বডি। তাহলে এই ভেলোসিটিটা কোন একটা বডি যদি ইমার্স থাকে পানির নিচে বা ফ্লুইডের নিচে, যদি ইমার্স থাকে, ডুবে থাকে, অনেক তার থেকে অনেক দূরে যে ভেলোসিটিটা, সেটাকে বলা হয় ফ্রি স্ট্রিম ভেলোসিটি। The fluid velocity ranges from zero at the surface. সারফেসে আমরা বলছি যে নো স্লিপ কন্ডিশনের কারণে ফ্লুইডের ভেলোসিটিটা সারফেসের সাথে যেগুলো পার্টিকেল লেগে আছে, ওগুলোকে বলা হয়, ওই পার্টিকেল গুলো নো স্লিপ কন্ডিশন, অর্থাৎ ওরা মুভ করবে না, সারফেসের সাথে লেগে থাকবে, এই জন্য ওদের ভেলোসিটি হলো জিরো। অ্যান্ড টু দ্য ফ্রি স্ট্রিম ভ্যালু অ্যাওয়ে ফ্রম দ্য সারফেস। তাহলে ফ্লুইড ভেলোসিটি রেঞ্জেস হবে জিরো থেকে বাউন্ডারি লেয়ারের বাইরে যে ফ্রি স্ট্রিম ভেলোসিটি, এই পর্যন্ত তার রেঞ্জ থাকে ফ্লুইডের ভেলোসিটিটা। এন্ড ফ্রিকশন এন্ড ড্রাগ আবার দুই রকম, একটা হলো প্রেসার ড্রাগ, একটা হলো ফ্রিকশন ড্রাগ বা স্কিন ফ্রিকশন ড্রাগ। The forces a flowing fluid exerts on a body in the flow direction is called drag. Drag তো আমি একটা এক্সাম্পল দিলাম, আরেকটা এক্সাম্পল দিতে পারি। কারণ তোমরা যদি গাড়িতে মুভ করে থাকো,
গাড়িতে মুভ করলে জানলা খুলে যদি হাতটা বাইর করে রাখো, তাহলে হাতের উপরে যে প্রেশারটা পড়ে এটা হলো ড্রাগ ফোর্স। সিম্পল, তুমি নিজে ফিল করবে যে হাতটাকে পিছনের দিকে নিয়ে যেতে চাচ্ছে, এটা হলো ড্রাগ ফোর্স। আর ড্রাগ ফোর্স যেরকম হতে পারে, একটা হলো প্রেশার ড্রাগ, একটা হলো স্কিন ফ্রিকশন ড্রাগ অথবা স্কিন ফ্রিকশন ড্রাগ। প্রেশার ড্রাগটা হবে ডিউ টু প্রেশারের কারণে যেটা হচ্ছে সেটা, আর স্কিন ফ্রিকশনের কারণে অর্থাৎ ভিসকোসিটি, স্কিন ফ্রিকশন এগুলোর কারণে যেটা হচ্ছে সেটা বলা হয় ফ্রিকশন ড্রাগ বা স্কিন ফ্রিকশন ড্রাগ বলা হয় এটাকে। ড্রাগ ফোর্স আমরা এফ হলো ফোর্স, আর তার যদি একটা সাবস্ক্রিপ্ট ডি দেই তাহলে এটাকে ড্রাগ ফোর্স বোঝায়। ড্রাগ ফোর্স ডিপেন্ডস অন দা ডেন্সিটি রো অফ দ্য ফ্লুইড, তারপরে আপস্ট্রিম ভেলোসিটি যেটা হলো ফ্রিস্ট ভেলোসিটি যেটা আমরা বললাম সেই ভেলোসিটি, এন্ড দ্য সাইজ, শেপ এন্ড ওরিয়েন্টেশন অফ দ্য বডি। এই তিনটার উপরে তোমার ড্রাগ ফোর্সটা ডিপেন্ড করে। তাহলে একটা হলো ডেন্সিটি অফ দ্য ফ্লুইড, আপস্ট্রিম ভেলোসিটি, সেই ফ্লুইডের ভেলোসিটি, আর একটা হলো শেপ, সাইজ এন্ড ওরিয়েন্টেশন অফ দ্য বডি। এই কয়টা বিষয়ের উপর তোমার ড্রাগ ফোর্সটা ভেরি করে। ড্রাগ ফোর্সের দ্য ডাইমেনশনলেস ড্রাগ কোএফিসিয়েন্ট সিডি ইজ, তাহলে ড্রাগ ফোর্স যদি আমরা জানি তাহলে সেই ড্রাগ ফোর্স থেকে আমরা সিডি অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ড্রাগ আমরা বের করতে পারবো। কোএফিসিয়েন্ট ড্রাগ বলা হয় সি সাফিক্স ডি, তাহলে এই সিডি কে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ড্রাগ। কোএফিসিয়েন্ট অফ ড্রাগ ইজ ইকুয়াল টু এফডি ডিভাইডেড বাই হাফ রো বি স্কয়ার এ। এটা হলো তোমার ফ্রন্টাল এরিয়া। তাহলে তুমি এখান থেকে তোমার ড্রাগ ফোর্সের ইকুয়েশনটা পেয়ে যাচ্ছে, ড্রাগ ফোর্স ইজ ইকুয়াল টু সিডি ইনটু হাফ রো ভি স্কয়ার এ। এটা হলো তোমার এ এরিয়াটা ফ্রন্টাল এরিয়া। ফ্রন্টাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া, সারফেস এরিয়া, তিন ধরনের এরিয়া তোমাদেরকে বুঝতে হবে। ফ্রন্টাল এরিয়াটা কি? A is the frontal area, the area projected on a plane normal to the direction of flow. এটা হলো প্রজেক্টেড এরিয়া, ডাইরেকশন অফ ফ্লো, যেদিক থেকে ফ্লোটা আসতেছে সেই ফ্লোটা যতটুকু সারফেসকে সে টাচ করবে অর্থাৎ ফ্রন্টাল এরিয়া, সেটাকে বলা হয় তোমার ফ্রন্টাল এরিয়া। এটা যদি ফর ব্লান্ট বডিজ দ্যাট টেন্ডস টু ব্লক দ্য ফ্লো, কোন একটা ব্লান্ট বডির যদি থাকে, সে বডিটা যদি এরকম ফ্লোকে ব্লক করতে চায়, তাহলে সেক্ষেত্রে তোমার the frontal area of the cylinder of a diameter d, একটা সিলিন্ডার যদি কোনো একটা ফ্লো ডাইরেকশনে ফেলে রাখো, সেই ফ্লোটারের ডায়ামিটার, সেই সিলিন্ডারের ডায়ামিটার যদি হয় d, লেন্থ যদি হয় l, তাহলে তোমার ফ্রন্টাল এরিয়া হবে a is equal to l into d, অর্থাৎ লেন্থ এবং ওইটার ডায়ামিটার এই দুটো গুণ করলে তোমার যে এরিয়াটা পাবো সেটাকে বলা হয় তোমার ফ্রন্টাল এরিয়া। এটা হলো তোমার কোনো একটা সিলিন্ডারের জন্য, কোনো একটা পাইপের ক্ষেত্রে, কোনো একটা পাইপ যদি তুমি ফেলে রাখো পানির ভিতরে অথবা এয়ারে, সে এয়ারটা যদি তোমার ফ্লো করতে থাকে আর এক সাইড থেকে, তাহলে ওর ডায়ামিটার প্লাস লেন্থ গুণ করলে যেটা হবে এটাকে বলা হয় ফ্রন্টাল এরিয়া। ফর প্যারালাল ফ্লো ওভার ফ্ল্যাট প্লেট অর থিন এরোফয়েল, এ ইজ দ্য সারফেস এরিয়া। তাহলে প্যারালাল ফ্লো ওভার এ ফ্ল্যাট প্লেটের ক্ষেত্রে যদি হয়, তাহলে সে এরিয়াটা হবে পুরো ফ্ল্যাট প্লেটটা তোমার প্যারালাল যদি হয়, তো পুরো সারফেসটার উপর দিয়ে ফ্লো হচ্ছে, ওই এরিয়াটা ধরতে হবে যে সারফেসের উপর দিয়ে ফ্লো হচ্ছে। তো ওই সারফেস এরিয়া, এই ক্ষেত্রে তোমার সারফেস এরিয়াকে ফ্রন্টাল এরিয়া ইকুয়াল টু সারফেস এরিয়া। সারফেস যদি এরকম হয় যে উপর দিয়েও ফ্লো হচ্ছে, নিচ দিয়েও ফ্লো হচ্ছে, তাহলে এরিয়াটা হবে উপরের সারফেস এরিয়া প্লাস ওই প্লেটের নিচের সারফেস এরিয়া, দুটো যোগ করতে হবে। The drag coefficient is primarily a function of the shape of the body, but it may also depend on the Reynolds number and the surface roughness. তা আমরা যেটা আগের স্লাইডে যেটা দেখাইলাম যে কার উপর ড্রাগ কোএফিসিয়েন্টটা ডিপেন্ড করে, ড্রাগ কোএফিসিয়েন্টটা ডিপেন্ড করতেছে শেপ অফ দ্য বডি, প্রাইমারিলি শেপ অফ দ্য বডির উপরে ডিপেন্ড করতেছে ড্রাগটা কেমন হবে, কম হবে না বেশি হবে। বাট ইট মে অলসো ডিপেন্ডস রেনল্ডস নাম্বার এন্ড দ্য সারফেস রাফনেস, যে সারফেসের উপর ফ্লুইড ফ্লো করে সেটা সারফেসের রাফনেস অ্যাজ ওয়েল এজ রেনল্ডস নাম্বারের উপরেও এটা ডিপেন্ড করে। তাহলে একটা লো রেনল্ডস নাম্বার যদি হয়, রেনল্ডস নাম্বারটা যদি কম হয়, তাহলে মোস্ট ড্রাগ ইজ ডিউ টু ফ্রিকশন ড্রাগ। সেই ক্ষেত্রে ড্রাগটা হবে প্রেসার ড্রাগ এখানে কম হবে, সেখানে ড্রাগটা ফ্রিকশন ড্রাগই হবে মোস্ট। যদি
রেনল্ডস নাম্বার কম হয়। রেনল্ডস নাম্বার কম হওয়া মানে ভেলোসিটি কম হওয়া। ভেলোসিটি কম হলে তোমার মেইনলি তোমার প্রেসার ড্র্যাগ তেমন থাকবে না, বাট ফ্রিকশন ড্র্যাগটাই ডমিনেন্ট করবে। The friction drag is also proportional. Friction drag is also proportional to the surface area. Friction drag টা হলো সারফেস এরিয়ার প্রপোর্শনাল। সারফেস এরিয়া যদি বাড়ে ফ্রিকশন ড্র্যাগ বাড়বে, স্বাভাবিকভাবে এটা বোঝা যাচ্ছে যে সারফেস এরিয়ার উপরে যেহেতু ফ্লো করে, শুধু এরিয়া যত বেশি হবে তার ড্র্যাগ ফ্রিকশন ড্র্যাগটা তত বেশি হবে। The pressure drag is proportional to the frontal area and to the difference between the pressure acting on the front and back of the immersed body. তাহলে প্রেসার ড্র্যাগটা হলো তোমার ফ্রন্টাল এরিয়ার উপর ডিপেন্ড করতেছে। সারফেসের ফ্রন্টাল এরিয়াটা কতটুকু আছে, ফ্রন্টাল এরিয়া বলতে যেটা তোমাকে একটু আগে বললাম, সেই ফ্রন্টাল এরিয়া যত বেশি হবে স্বাভাবিকভাবে ড্র্যাগটাও, প্রেসার ড্র্যাগটা তত বেশি হবে। আরেকটা হলো প্রেসার ড্র্যাগের হলো দুইটা জিনিসের উপর এটা ডিপেন্ড করে, প্রপোর্শনাল টু দ্য ফ্রন্টাল এরিয়া। ফ্রন্টাল এরিয়া যত বেশি হবে ড্র্যাগ তত বেশি হবে, ফ্রন্টাল এরিয়া যত কম হবে প্রেসার ড্র্যাগটা তত কম হবে। আর হলো দুই পাশের তোমার প্রেসার ডিফারেন্সটার উপরও এটা ডিপেন্ড করে। অর্থাৎ প্রেসার যেটা অ্যাক্টিং করে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড, এই দুইটার যে ডিফারেন্স, সেই ডিফারেন্সের যত বেশি হবে এই ড্র্যাগটাও তত বেশি হবে, সেটা বলছে যে the pressure drag is usually dominant for blunt bodies and negligible to the streamlined body. And blunt bodyটা কি, যেমন তুমি হাতটাকে যদি পারপেন্ডিকুলারলি রাখো, একটা গাড়িতে বসে পারপেন্ডিকুলারলি রাখলে তোমার হাতের উপরে যে প্রেসারটা পড়বে অনেক বেশি পড়বে, কারণ তোমার এটা হাতটা তখন ব্লান্ট বডি হিসেবে কাজ করছে। অর্থাৎ এয়ার যেটা আসতেছে, এয়ার বেশি এরিয়া তোমার হাতের উপরে কাজ করতেছে, হাতের তালুতে। আর হাতটা যদি তুমি প্যারালালি রাখো তাহলে কি হবে, তোমার এখানে ফ্লুইডটা তোমার এখানে বাধা কম পাবে এরিয়া, তখন ফ্রিকশন ড্র্যাগটা এখানে ডমিনেন্ট হবে বা প্রেসার ড্র্যাগটা ডমিনেন্ট হবে না। সিমিলারলি এই জন্য বলছে প্রেসার ড্র্যাগ ইজ ইউজুয়ালি ডমিনেন্ট ইন ব্লান্ট বডি। ব্লান্ট বডি ওগুলো কি বলছে, যেমন তুমি একটা প্লেটকে যদি খারাপ ভাবে ধরো, পারপেন্ডিকুলার টু দ্য ফ্লো যদি ধরো, তাহলে এটা ব্লান্ট বডি হয়ে যাচ্ছে। আর যদি এটাকে প্যারালাল ধরো, ফ্লুইডের প্যারালাল, অর্থাৎ তাহলে বাধা কম হচ্ছে, সেখানে তোমার এটা ব্লান্ট বডি হবে না। তাহলে ব্লান্ট বডি যেগুলো, যেমন তোমার একটা বল যদি ধরো, বলের সামনে বিরাট অংশ বাধা পাচ্ছে, তারপরে তোমার একটা পাইপ, এগুলো ব্লান্ট বডি। এই সমস্ত ব্লান্ট বডির ক্ষেত্রে তোমার প্রেসার ড্র্যাগ ডমিনেন্ট করবে, আর সেই ক্ষেত্রে ফ্রিকশন ড্র্যাগ থাকবে, কিন্তু এটা আর ফ্রিকশন ড্র্যাগও থাকবে সেই ক্ষেত্রে, যে এরিয়াটাকে সে টাচ করছে সেই এরিয়াতে ফ্রিকশন ক্রিয়েট হচ্ছে। আর যদি তোমার স্ট্রিমলাইন বডি, যেটা স্ট্রিমলাইন বডি মানে খুবই পাতলা একটা প্লেট, যেটাকে তুমি ইয়ার প্যারালালি রাখো, ফ্লোর প্যারালালি যদি রাখো, তাহলে এর যে থিকনেস, এই থিকনেসটাই হলো এর তোমার ওইটুকু থিকনেসের উপর ইফেক্ট খুব কম করবে। যদি খুব পাতলা একটা প্লেট হয়, তার যে থিকনেস, সেই থিকনেসের উপর যে ফ্লোর কতটুকু আর বাধা দিবে, তার চেয়ে ওর সারফেস ফ্রিকশনটা সেখানে বেশি ডমিনেন্ট করবে সেই ক্ষেত্রে। তাহলে এখানে মনে রাখতে হবে যে ব্লান্ট বডির ক্ষেত্রে প্রেসার ড্র্যাগটা ডমিনেন্ট করে, আর স্ট্রিমলাইন বডির ক্ষেত্রে তোমার প্রেসার ড্র্যাগটা সেখানে ডমিনেন্ট করবে, থাকবেই না প্রেসার ড্র্যাগ। সেই ক্ষেত্রে তোমার ফ্রিকশন ড্র্যাগ বা স্কিন ফ্রিকশন ড্র্যাগটাকে সেখানে ডমিনেন্ট করবে। When a fluid separates from a body, it forms a separated region between the body and the fluid stream. এখানে একটা দেখা যাচ্ছে বল অথবা স্ফিয়ার যাই বলো, এখানে ফ্লোটা ফ্লোটেশন দেখানো আছে, লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে। এই ফ্লোটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে সেন্টার বরাবর আসে, এই যে যদি এটা 90 ডিগ্রিতে মাঝখানে যদি আসো, তাহলে দেখা যাচ্ছে ফ্লুইডটা সেপারেট হয়ে যাচ্ছে, এখানে নিজ দেহ ফ্লুইডটা সেপারেট হয়ে যাচ্ছে। এই সেপারেট সেটাই বলছে যে when a fluid separates from a body, it forms a separated region between a body and the fluid stream. তাহলে এই যে রিজনটা, হোয়াইট রিজন যেটাকে বলছে রাইট সাইডে, এই রিজনটা কোনো ফ্লুইডের এখানে টাচই করতেছে না, ফ্লুইড এখানে সেপারেট হয়ে উপর দিয়ে চলে যাচ্ছে, এটা এদিকে চলে যাচ্ছে, মাঝখানে এই রিজনটা ফ্লুইড টাচ করতে পারছে না, এটাকে বলা হয় সেপারেটেড রিজন। The larger the separated region, the larger the pressure drag. প্রেসার ড্র্যাগটা তো বেশি হবে, তার কারণ এখানে যে তোমার ফ্লুইডের প্রেসারটা এখানে থাকতেছে না, আর এখানে প্রেসার অনেক বেশি। তাহলে আমি তোমাকে আগেই বলছিলাম যে এটা প্রপোর্শনাল টু দ্য ফ্রন্টাল এরিয়া প্রেসার ড্র্যাগটা, এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ অলসো এই যে প্রেসারের যে দুই পাশের যে প্রেসার ডিফারেন্স, এটার সাথেও প্রপোর্শনাল।
কাজে এখানে দেখা যাচ্ছে যে এখানে প্রেসারের ডিফারেন্সটা অনেক বেশি, কাজে এখানে প্রেসার ড্র্যাগটা ডমিনেন্ট করবে। তাহলে আমরা যেটা বুঝলাম, ড্রাগের দুই রকম, একটা হলো প্রেসার ড্রাগ, একটা হলো স্কিন ফ্রিকশন ড্রাগ। প্রেসার ড্রাগটা ডিপেন্ড করতেছে ফ্রন্টাল এরিয়ার সাথে প্রফেশনাল অ্যাজ ওয়েল অ্যাজ প্রেসার ডিফারেন্স ফ্রম ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইডের মধ্যে প্রেসার ডিফারেন্সের উপর এটা প্রফেশনাল। সুতরাং এটা একটা জানলাম। আর ফ্রিকশন ড্রাগটা বলছে যে ফ্রিকশন ড্রাগ সারফেসের যতটা সারফেস এরিয়া যত বেশি হবে, ফ্রিকশন ড্রাগটা তত বেশি হবে, যেহেতু এটা সারফেসের উপর দিয়ে ফ্লো করে, কাজে সারফেস এরিয়া বেশি হলে ফ্রিকশনটা তত বেশি হবে। আর স্ট্রিমলাইন বডি যদি হয় সেখানে প্রেসার ড্রাগ থাকবে না, এখানে মেইনলি থাকবে তোমার ফ্রিকশন ড্রাগ থাকবে। আমরা এতক্ষণ ফ্লুইডের প্রপার্টিজ দেখলাম, ড্রাগ এবং লিফট দেখলাম, ড্রাগ কোএফিসিয়েন্ট দেখলাম, প্রেসার ড্রাগ বা ড্রাগ রিলেটেড জিনিসপত্র দেখলাম ফ্লুইডের। এখন আমরা দেখব হিট ট্রান্সফারটা। এখানে এক্সটার্নাল ফ্লোর জন্য কনভেকশন হিট ট্রান্সফারটা কিভাবে আমরা বের করবো বা এর সম্পর্কটা কি? The phenomena that affect drag force also affect heat transfer. তাহলে যে ফেনোমেনাটা ড্রাগ ফোর্সকে এফেক্ট করছে, আমরা যেটা বলছি কতগুলো প্রপার্টিজ এর উপর ডিপেন্ড করে ড্রাগ ফোর্স, সেই ফেনোমেনাটা হিট ট্রান্সফারের জন্য প্রযোজ্য। The experimental data for heat transfer is often represented conveniently with reasonable accuracy by a simple power law relation of the verb. এক্সপেরিমেন্টাল ডাটা আসলে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টের ক্ষেত্রে আসলে এত ভেরিয়েশন, এত ভেরিয়েবল, এই কারণে এক্সপেরিমেন্টাল ডাটা নিয়ে এখানে আসলে স্টাডি করা হয় এবং এক্সপেরিমেন্টটাকে ধরে আমরা হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা বের করা হয়। এখানে দেখা যাচ্ছে যে একটা কমন একটা ইকুয়েশন এক্সপেরিমেন্ট করে করে একটা কমন একটা ইকুয়েশন ড্রাইভ করছে। সেই ইকুয়েশনটা হলো নাসেল নাম্বার ইজ ইকুয়াল টু সি রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার, রেনল্ডস নাম্বার এটা হলো এল, এল হলো তোমার সাফিক্স, আর এম হলো রেনল্ডস নাম্বারের পাওয়ার, আর পিটা হলো রেনল্ডস নাম্বারের পিআর হলো প্রান্ডস নাম্বারের পাওয়ার। তাহলে আমাদের সি রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার এম প্রান্ডস নাম্বার টু দি পাওয়ার এন। তাহলে এই এম এন এবং সি কি, আর এম এন্ড এন আর কনস্ট্যান্ট প্রপার্টিজ, কনস্ট্যান্ট এক্সপোনেন্টস, এটা হলো কনস্ট্যান্ট, and the value of constant c, সেটাও কনস্ট্যান্ট, c depends on geometry and flow. তাহলে এই এম এবং এন এটা আমরা পরে আরো ডিসকাস করব, এই জিনিসগুলো পরে আসবে, এটার কিছু ফিক্সড ভ্যালু আছে, এই ভ্যালুগুলো আমরা পরে ডিসকাস করব। আর সিটা হলো একটা কনস্ট্যান্ট যেটা ডিপেন্ড করছে জিওমেট্রি এন্ড ফ্লো, ফ্লো এবং জিওমেট্রি অফ দা, যা যে ম্যাটেরিয়ালের উপর দিয়ে ফ্লো হচ্ছে, যে শেপের উপর দিয়ে ফ্লো হচ্ছে, সেই জিওমেট্রি অ্যাজ ওয়েল অ্যাজ ফ্লোর উপরে, ফ্লোটা কি ধরনের ফ্লো, লেমিনার না টার্বুলেন্ট, তার উপর ডিপেন্ড করতেছে সি এর ভ্যালুটা। তাহলে আমরা এই ইকুয়েশনটা, এই ফর্মের একটা ইকুয়েশন আমাদের কনভেকশন হিট ট্রান্সফার, যে আমরা এক্সটার্নাল কনভেকশন হিট ট্রান্সফার, সেই ক্ষেত্রে এই একটা ফরম্যাট, এই ফরম্যাটটা তোমাদের মনে রাখতে হবে। নাসেল নাম্বার ইজ ইকুয়াল টু সি একটা কনস্ট্যান্ট, তারপরে রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার এম, অর্থাৎ এখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে, আর প্রান্ডস নাম্বার টু দি পাওয়ার এন, এরকম একটা ফর্মে একটা ইকুয়েশন আমাদের হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টের ক্ষেত্রে, অর্থাৎ নাসেল নাম্বারের ক্ষেত্রে এই ইকুয়েশনটা আমাদের এরকম একটা ইকুয়েশন আসবে। The fluid temperature in the thermal boundary layer varies from Ts. Ts হলো যে সারফেসটা ফ্লুইডে ডুবানো থাকবে, সেই ফ্লুইডের সেই সারফেসের টেম্পারেচার হলো Ts, S টা হলো সারফেস, and at about T infinity at the outer edge of the boundary layer. Boundary layer এর বাইরে ফ্রি স্ট্রিম যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটা বলা হয় T infinity, ফ্রি স্ট্রিম ভেলোসিটিকে বলা হয় V infinity। তাহলে এই T infinity-টা হলো তোমার বাউন্ডারি লেয়ারের বাইরে, যেখানে কোনো এই সারফেস কোনো এফেক্ট করে না, সেই টেম্পারেচার, এবং টিএস হলো তোমার সারফেস টেম্পারেচার। এই দুইটা টেম্পারেচারের মধ্যে হলো তোমার কি হয়, ফ্লুইড টেম্পারেচার থাকবে, টিএস এবং টি ইনফিনিটি এর মাঝামাঝি থাকবে। দ্য ফ্লুইড প্রপার্টিজ অলসো ভেরি উইথ টেম্পারেচার, ফ্লুইডের প্রপার্টিটা ভেরি করবে উইথ টেম্পারেচার এন্ড দাস পজিশন অ্যাক্রস দ্য বাউন্ডারি লেয়ার, বাউন্ডারি লেয়ারের কোন পজিশনে আছে, বাউন্ডারি লেয়ারের একবারে প্লেটের কাছাকাছি আছে না বাউন্ডারি লেয়ারের উপরের দিকে আছে, এই পজিশনের উপরেও ডিপেন্ড করবে ফ্লুইডের প্রপার্টিসটা। In order to account
for the variation of the properties with the temperature. The fluid properties are usually evaluated at the so-called film temperature. এখন একটা নতুন টার্ম, এটা ফিল্ম টেম্পারেচার। এই ফিল্ম টেম্পারেচারটাকে তোমাকে বলে যে এই দুটার অ্যাভারেজ করতে হবে। একটা ফ্লুইডের যে টেম্পারেচার, সারফেসের যে টেম্পারেচারটা, যে মেটালটা তুমি ডুবে রাখছো তার টেম্পারেচার প্লাস টি ইনফিনিটি ফ্রি স্টিম টেম্পারেচার, এই দুইটা যোগ করে দুইটা ভাগ করলে তুমি ফিল্ম টেম্পারেচারটা পাবা। এই ফিল্ম টেম্পারেচারটা আমাদের লাগবে ম্যাথমেটিক্যাল সলিউশন করতে গেলে, কারণ আমরা একটা ফ্লুইডের যখন প্রপার্টিস বের করব, যে ফ্লুইডের প্রপার্টিস আমরা দুই ধরনের টেম্পারেচার এখানে যেহেতু আছে, এভারেজ টেম্পারেচারটা আমাদের নিতে হবে। এটা হলো অ্যারিথমেটিক এভারেজ of the surface and free steam temperature. The fluid properties are then assumed to remain constant at those values during the entire flow. আমরা assume করব যে এই দুটোর এভারেজ যে পাবো, এই এভারেজ ভ্যালুটা আমাদের মেইনটেইন করবে ফ্লুইডটা। তারপরে একটা টার্ম আসতেছে লোকাল ড্রাগ এন্ড কনভেকশন কোএফিসিয়েন্ট। Local drag এবং convection coefficient vary along the surface as a result of changes in the velocity boundary layer in the flow direction. তাহলে লোকাল ড্রাগ যেটা আছে, এই ড্রাগটা and convection coefficient, convection heat transfer coefficient যেটাকে আমরা H দিয়ে প্রকাশ করি, এটা লোকাল ড্রাগ আর কনভেকশন কোএফিসিয়েন্ট ভেরি along the surface, সারফেসের অর্থাৎ সারফেসের লিডিং এজ থেকে শুরু করে যদি তুমি এক্স এক্সিস বরাবর আগাইতে থাকো, তাহলে এটা ভেরি করতে থাকবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে। and the changes in the velocity boundary layer in the flow direction, এই ফ্লো ডাইরেকশন যেদিকে হবে সেদিকে যদি তুমি যত আগাইতে থাকো, এই ড্রাগ কোএফিসিয়েন্ট, লোকাল ড্রাগ এবং কনভেকশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এটা ভেরি করতে থাকে। এই জন্য আমাদের এই ভেরি করলে তো হবে না, আমাদের ম্যাথমেটিক্যাল সলিউশন বের করতে হলে এভারেজটা নিতে হবে। এভারেজটা কিভাবে নিচ্ছে? দ্য এভারেজ ফ্রিকশন কোএফিসিয়েন্ট এন্ড কনভেকশন কোএফিসিয়েন্ট ফর দ্য এন্টায়ার সারফেস। আমাদের এই এভারেজ ভ্যালুটা আমাদের বের করতে হবে। সেই এভারেজ ভ্যালুটা হলো এই যে ফর্মুলা সিটি ইকুয়াল টু 1/L, এখানে ইন্টিগ্রেশন 0 টু L CdX, এটা হলো CdX হলো লোকাল কোএফিসিয়েন্ট অফ ড্রাগ ইনটু dx। তাহলে এটা করলে আমরা এভারেজ সিডিটা পেয়ে যাব। যেহেতু সিডিটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, কাজে সেই সিডি নিয়ে তো আমাদের ম্যাথমেটিক্যাল সলিউশন করা যাবে না, সেটাকে অ্যাভারেজ করে নিতে হবে। সিমিলারলি এইচটাকেও, হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টকেও আমাদের অ্যাভারেজ করে নিতে হবে। লোকালটা একটা 1/L, যদি একটা লম্বা প্লেটের লেন্থ যদি L হয়, 1/L 0 টু L HX টু dx। এইভাবে আমরা অ্যাভারেজ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এবং অ্যাভারেজ সিডি নিয়ে আমরা কিন্তু মেইনলি ডিল করব। তারপরে তোমার আগেরটা যেমন অ্যাভারেজ ফিল্ম টেম্পারেচার, এটা এই টেম্পারেচারটা আমরা যেমন অ্যাভারেজ নিয়ে ডিল করব, সিমিলারলি এই সিডি এবং এইচ এর ভ্যালুটা আমরা অ্যাভারেজ নিয়ে ডিল করব। প্যারালাল ফ্লো ওভার ফ্ল্যাট প্লেট, এই একটা ফ্ল্যাট প্লেট, এর উপর যে ফ্লো গুলো হচ্ছে সেই ফ্লো গুলোকে বলা হয় প্যারালাল ফ্লো। এই সারফেসের উপর সারফেসে প্যারালাল ভাবে ফ্লো করতেছে ফ্লো গুলো। এখানে কনসিডার দ্য প্যারালাল ফ্লো অফ এ ফ্লুইড অফ এ ফ্ল্যাট প্লেট অফ এ লেন্থ। এই লেন্থটা ধরলাম আমরা, এই ফ্ল্যাট প্লেট হলো এটা, এই ফ্ল্যাট প্লেটের লেন্থ হলো L ইন দ্য ফ্লো ডাইরেকশন। ফ্লো এদিকে হচ্ছে লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে। ফ্লো ভেলোসিটি, ফ্রি স্টিম ভেলোসিটি V এবং ফ্রি স্টিম টেম্পারেচার হলো T ইনফিনিটি। তাহলে এটা এদিকে ফ্লো করতেছে টুয়ার্ডস দ্য রাইট। তাহলে এখানে ফ্লো করলে এখানে দেখা যাচ্ছে যে প্রথমে লেমিনার ফ্লো, তারপর ট্রানজিশন, তারপর হলো টার্বুলেন্ট হয়ে যাচ্ছে। The Reynolds number at a distance x from the leading edge of the flat plate is expressed. এখন এই যে এখান থেকে যদি x দিকে ডাইরেকশনে তোমার x ডাইরেকশনে যে x বরাবর x ডিস্টেন্সের পর যদি আমরা রেনল্ডস নাম্বার মেজার করি, তাহলে আমাদের রেনল্ডস নাম্বারটা আছে REX, x হলো লোকাল, ইকুয়াল টু rho Vx ডিভাইডেড বাই মিউ। এখানে x দেওয়া আছে যে একটা x ডিস্টেন্সে যে তুমি এটার রেনল্ডস নাম্বারটা কত পাচ্ছ। রেনল্ডস নাম্বারের ডেফিনিশন আমরা জানি rho VL বাই মিউ। এখানে x ডিস্টেন্স যেহেতু ধরছে, তাহলে x টাকে ডিস্টেন্স ধরছে, তাহলে rho VL এর পরিবর্তে rho Vx ডিভাইডেড বাই মিউ। রো ডেনসিটি V হলো তোমার ফ্রি স্টিম ভেলোসিটি, আর x টা হলো যে ডিস্টেন্সে তুমি যে
রেনল্ডস নাম্বারটা মেজার করবে, সেই ডিস্টেন্স ডিভাইড বাই মিউ হলো তোমার ডাইনামিক ভিসকোসিটি। ডাইনামিক ভিসকোসিটিকে তুমি চেঞ্জ করে যদি কাইনেমেটিক ভিসকোসিটি নিতে চাও, তাহলে এখানে তোমার রোটা এখানে যদি চেঞ্জ রো এবং মিউ এবং নিউ এই দুটোর মাঝে যে রিলেশন, সেই রিলেশন যদি তুমি এখানে বসাও, তাহলে তোমার Vx বাই নিউ এইভাবে লেখা যায়, এইভাবেও করা যায়, এইভাবে করা যায়। তুমি কোন ভিসকোসিটি নিয়ে কোনটা ইউজ করবে সেটার উপর ডিপেন্ড করে। নিউ ইউজ করলে ভিএল বাই নিউ, আর যদি মিউ ইউজ করো রো ভিএল বাই মিউ। এখানে যেহেতু এক্স ডিস্টেন্স, তাহলে এখানে এল এর জায়গায় এক্স দেখানো হয়েছে। The engineering analysis, in engineering analysis, a generally accepted value for critical Reynolds number is, critical Reynolds number হলো rho v x distance টা হবে critical distance divided by mu, ইকুয়েশন একই, and x যে ডিসটেন্সটা সেই critical distance টা এখানে ধরছে mu, তাহলে এর ভ্যালুটা হবে 5 × 10⁵ এটা আমাদের এটা কনসিডার করতে হবে যে আমাদের কোনো ফ্ল্যাট প্লেটের উপর দিয়ে যদি ফ্লো হয়, সেই ফ্লোর ক্ষেত্রে তোমার ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বার হলো 5 × 10⁵। এখানে একটা ডিসটেন্স দেখা যাচ্ছে এক্স ক্রিটিক্যাল, এই ডিসটেন্সে এসে দেখা যাচ্ছে যে এটা হলো ক্রিটিক্যাল ডিসটেন্স, এর পরেই টার্বুলেন্ট হয়ে যাচ্ছে। তাহলে এই যে ডিসটেন্সটা ফ্ল্যাটের লিডিং এজ থেকে, ফ্ল্যাট প্লেটের লিডিং এজ থেকে ক্রিটিক্যাল, এই যে ডিসটেন্সটা, যে ডিসটেন্সের পর থেকে টার্বুলেন্ট হয়ে যাচ্ছে ফ্লোটা, এই ডিসটেন্সটাকে বলা হয় ক্রিটিক্যাল ডিসটেন্স। এবং এই ক্রিটিক্যাল ডিসটেন্স নিয়ে আমরা যে রেনল্ডস নাম্বার বের করব এই ডিসটেন্সটাকে ধরে, তাহলে সেটাকে বলা হয় ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বার। এর ভ্যালুটা ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস এর ক্ষেত্রে এই ভ্যালুটা আমাদের ধরতে হবে 5 × 10⁵। এটা মুখস্থ রাখতে হবে ফ্ল্যাট প্লেটের জন্য, যে ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বার হলো 5 × 10⁵। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। The actual value of engineering critical Reynolds number may vary somewhat from 10⁵ to 3 × 10⁶। এর মধ্যে ভেরি করবে অ্যাকচুয়াল ক্ষেত্রে, বাট আমাদের ম্যাথমেটিক্যাল বা থিওরিটিক্যাল ক্ষেত্রে আমাদের 5 × 10⁵ এটা আমাদের মুখস্থ রাখতে হবে ফর ফ্ল্যাট প্লেটের ক্ষেত্রে। এখন আরেকটা টার্ম আসছে লোকাল ফ্রিকশন কোএফিসিয়েন্টটা কি। The boundary layer thickness and the local friction coefficient at location x over a flat plate, সেই ক্ষেত্রে আমাদের বাউন্ডারি লেয়ার থিকনেস যেটা, সেটা বলছে যে এক্সপেরিমেন্ট করে পেয়েছে এগুলো লোকাল, যেটা লেমিনারের ক্ষেত্রে, এটা হলো লেমিনারের ক্ষেত্রে ডেল ভি এক্স, এটা হলো তোমার থিকনেস, বাউন্ডারি লেয়ার থিকনেস, এটা হলো 4.91x রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার হাফ। এটা এক্সপেরিমেন্ট করে পেয়েছে যে থিকনেসটা এরকম হয় এক্স ডিস্টেন্সে, যে ডিস্টেন্সে তুমি মাপবা সেই ডিস্টেন্স এখানে বসাই দিতে হবে। তাহলে 4.91 একটা কনস্ট্যান্ট টার্ম, তার সাথে যে ডিস্টেন্সে তুমি মেজার করবা থিকনেসটা, সেই ডিস্টেন্স ডিভাইড বাই ওই ডিস্টেন্সের রেনল্ডস নাম্বারটা কত সেটা দেওয়া হয়, রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার হাফ। সিমিলারলি লেমিনারের ক্ষেত্রে যদি তুমি, এটা হলো তোমার প্রথমটা যেটা দেখাইলাম, এটা হলো বাউন্ডারি লেয়ার থিকনেসটা, আর এটা হলো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কোএফিসিয়েন্ট যেটাকে বলা হয়। ফ্রিকশন কোএফিসিয়েন্ট হলো 0.664 ডিভাইড বাই রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার হাফ। তাহলে কোন একটা পার্টিকুলার লোকেশনে যে তুমি ফ্রিকশন পেতে চাও, সেই ফ্রিকশনের ক্ষেত্রে তোমাকে যদি সেই ফ্লোটা যদি তোমার লেমিনার হয়, লেমিনার হবে কখন, যখন ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বারের চেয়ে কম হবে ফ্লো রেনল্ডস নাম্বারটা, তখন সেটাই হবে লেমিনার। আর টার্বুলেন্ট হবে ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বারের চেয়ে বেশি হতে হবে সেই ক্ষেত্রে রেনল্ডস নাম্বারটা। এখানে রেনল্ডস নাম্বারটা দেখাচ্ছে ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বারের চেয়ে কম, সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করতে হবে লোকালের ক্ষেত্রে। লোকাল যদি তুমি ফ্রিকশন কোএফিসিয়েন্ট বের করতে চাও, এটা লোকাল। সিমিলারলি টার্বুলেন্টের ক্ষেত্রে সেখানে বলছে যে রেনল্ডস নাম্বারটা এর চেয়ে বেশি, 5 × 10⁵ এর চেয়ে বেশি, সেই ক্ষেত্রে এটার জন্য আলাদা একটা ফর্মুলা। এগুলো সব এক্সপেরিমেন্ট করে পেয়েছে এবং এটা অ্যাকসেপ্টেড ভ্যালু। এভারেজ ওটা লোকাল ছিল আগেরটা, এখন এটাকে লোকালটাকে আমরা খুব একটা ইউজ করি না, আমরা ইউজ করি এভারেজটা। তাহলে এভারেজটার ক্ষেত্রে আমাদের যেটা আসতেছে এখানে এভারেজ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ফর লেমিনার ফ্লোর জন্য এটা,
1.33 divided by Reynolds number to the power half, আর টার্বুলেন্টের ক্ষেত্রে আসতেছে 0.074 Reynolds number to the power 15। এই দুইটা জিনিস তোমার ইম্পর্টেন্ট। আর লোকালটা তোমার মনে রাখা লাগবে না, লোকালটা নরমালি খুব একটা ইউজ হয় না, বাট এটা তুমি খেয়াল রাখবা। এভারেজ ফ্রিকশন কোএফিসিয়েন্ট ফর লেমিনার ফ্লোর জন্য একটা, আর টার্বুলেন্ট ফ্লোর জন্য একটা। কিছু কিছু জিনিস তোমাদের মনে রাখতে হবে, যেমন এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে, আর বড় বড় যেগুলো জটিল সেগুলো দিয়ে দেওয়া হবে। তাহলে হয় লেমিনার এন্ড টার্বুলেন্ট ফ্লো আর সিগনিফিক্যান্ট, এন্ড দুটো ফ্লো যদি থাকে, অর্থাৎ লেমিনার ফ্লো একটা বড় অংশ দখল করে আছে, তারপরে টার্বুলেন্ট ফ্লোটা একটা বড় অংশ দখল করে আছে, সেই ক্ষেত্রে তোমার ফর্মুলাটা হবে এরকম হয়ে যাবে তোমার CF ইকুয়াল টু 0.74 বাই Reynolds number to the power 15 মাইনাস একটা কনস্ট্যান্ট টার্ম 1742 ডিভাইডেড বাই Reynolds নাম্বার। এটা তো সেই ক্ষেত্রে ইউজ করতে হবে। এই ক্ষেত্রে টার্বুলেন্ট ফ্লো আছে, লেমিনার ফ্লো আছে। যেমন আমি তোমাকে দেখাচ্ছি, এই যে প্লেটটার উপরে ফ্লো করতেছে, এখানে ল্যামিনার ফ্লো আছে, টার্বুলেন্ট ফ্লো আছে। তো এই ক্ষেত্রে তোমার যদি ফ্রিকশন কোএফিসিয়েন্ট বা ড্রাগ কোএফিসিয়েন্ট অথবা হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এগুলো বের করতে হয়, তাহলে কিন্তু তোমার এখানে দেখা যাচ্ছে যে এই পার্টটা লেমিনার যে ফ্লোটা, এটা যদি আরেকটু বড় হয়, অর্থাৎ এটাও সিগনিফিক্যান্ট, এটাও সিগনিফিক্যান্ট 50-50%, সেক্ষেত্রে তোমাকে এটা ইউজ করতে হবে, এই ফর্মুলাটা ইউজ করতে হবে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের ক্ষেত্রে। লেমিনারটাও নেগলেক্ট করা যায় না, টার্বুলেন্ট নেগলেক্ট করা যায় না। সুতরাং যখন একটা ফ্লো এখানে ধরলে হবে না, এই ফ্লোটা মিক্স ফ্লো, এই মিক্স ফ্লোর ক্ষেত্রে তোমাকে এই ফর্মুলা ইউজ করতে হবে। হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এর ক্ষেত্রে দ্য নাসেল লোকাল নাসেল নাম্বার এট এক্স লোকেশন, এখানে লোকাল নাসেল নাম্বার, এখানে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বলতে নাসেল নাম্বার ইজ ইকুয়াল টু H/T/K বা HL/K, অর্থাৎ নাসেল নাম্বারের ভিতরেই তোমার H এর ভ্যালু আছে, H আছে, কাজে এই জন্য এটাকে বলা হয় হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট। তাহলে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ফর লেমিনার ফ্লোর ক্ষেত্রে তোমার নাসেল নাম্বার ইকুয়াল টু 0.332 Reynolds number to the power half Reynolds number to the power 1/3। এটা ভ্যালিড ফর Reynolds number greater than 0.6। Reynolds number এর ভ্যালু যদি 0.6 এর উপরে হয়, সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা ভ্যালিড। আর টার্বুলেন্টের ক্ষেত্রে আরেকটা ভ্যালু দেওয়া আছে, এখানে দেখো তোমরা আগে যে দেখাইছিলাম যে একটা কমন একটা ইকুয়েশন C Reynolds number to the power m Reynolds number to the power n, এখানে দেখো C এর ভ্যালুটা হলো 0.332, Reynolds number m এর ভ্যালুটা হলো হাফ, Reynolds number টু দি পাওয়ার n এর ভ্যালুটা হলো 1/3। তাহলে এগুলো সবই কনস্ট্যান্ট। আমরা যে আগে কমন ইকুয়েশন দেখাইছিলাম নাসেল নাম্বার ইকুয়াল টু, সেই কমন ইকুয়েশনটাই কিন্তু এখানে এইভাবে চলে আসছে। এখন টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে এটা, এই গ্রাফটা মনে রাখার চেষ্টা করবা। এই যে একটা ডায়াগ্রাম এখানে দেখানো আছে, এখানে দেখো ফ্ল্যাট প্লেটের উপর দিয়ে তোমার এখানে ফ্লো হচ্ছে, এটা বাউন্ডারি লেয়ার, এখানে লেমিনার, প্রথমে লেমিনার হবে, তারপর ট্রানজিশন, তারপর টার্বুলেন্ট। এই যে ফ্লোটা, এই ফ্লোর উপরে দেখো তোমার এখানে ভার্টিক্যালি দেখাইছে CFX HX, অর্থাৎ CFX এবং HX একই রকম, একইভাবেই ভেরি করে, অর্থাৎ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এবং ফ্রিকশন কোএফিসিয়েন্ট এরা এটা মানে দুইটা একই লাইনে ভেরি করে, কাজেই একটা ডায়াগ্রাম দিয়ে দুইটাকে দেখানো হয়েছে, একটা ভেরি করলে আরেকটা করবে। সুতরাং এখানে দেখানো আছে যে HX is infinity at the leading edge। দেখো এখানে লিডিং এজ হলো এটা, এই লিডিং এজে তোমার H এর ভ্যালুটা বা CF অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের ভ্যালুটা হলো সবচেয়ে বেশি, ইনফিনিটি। এখানে যেহেতু এই লাইনের সাথে এটা লাগে নাই, এটা কত দূর উপরে যাবে এটাকে এই জন্য তো ধরছে যে ইনফিনিটি। একটা লিডিং এজ সমান 0, লিডিং এজ অর্থাৎ x ইকুয়াল টু 0 যদি হয়, লিডিং এজের ক্ষেত্রে HX এবং CF কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, এটা দুইটার ভ্যালু হবে ইনফিনিটি। তারপর এটা আস্তে আস্তে ডিক্রিজ করবে যত তুমি এক্স বরাবর যাবা, অর্থাৎ লিডিং এজ থেকে তুমি যত সামনের দিকে যাবা প্লেটের, সেই ক্ষেত্রে তোমার এটা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে, ডিক্রিজ করতেছে বাই এ ফ্যাক্টর অফ x টু দি পাওয়ার 0.5 ইন দ্য ফ্লো ডাইরেকশন। এই অনুযায়ী এটাকে যতটুকু x এর ভ্যালু x টু দি পাওয়ার 0.5 দিলে যতটুকু যে ডিস্টেন্সে মাপতে যাবা সেই ভ্যালুটা ওইভাবে তুমি পেয়ে যাবে, ওইভাবে ডিক্রিজ করতেছে। তারপর এখানে এসে দেখা যাচ্ছে ট্রানজিশন এরিয়াতে এসে হঠাৎ করে আবার
ট্রানজিশন যেখানে শুরু এবং ট্রানজিশন যেখানে শেষ এই পর্যন্ত ডাইরেকশনে শার্প করে আবার বেড়ে যাচ্ছে, বেড়ে যায় আবার কিন্তু আবার যখন টার্বুলেন্টে পৌঁছে গেলাম তখন একটা হাইট যে আবার এটা আবার কমে যাচ্ছে। তো এই এই যে ডাইরেক্ট এই যে এটার একটা ভ্যালু, এই ভ্যালুটা তোমার একটু এইভাবে ভেরি করবে। এটা যখন আমরা ম্যাথমেটিক্যাল সলিউশন যখন করব, কোনো ম্যাথ করলে তখন মাথায় রাখতে হবে যে আমাদের লিডিং এজের দিকে সবচেয়ে বেশি, ট্রানজিশনের শুরুতে সবচেয়ে কম, আর ট্রানজিশন যেখানে শেষ সবচেয়ে বেশি, তারপরে আবার কমে যাচ্ছে। এই কার্ভটা একটু মাথায় রাখবা, একটু মনে রাখবা, তাহলে তোমাকে ম্যাথমেটিক্যাল সলিউশন করবে তখন বুঝতে পারবে যে আমার অঙ্কটা হচ্ছে কিনা, ভ্যালুগুলো এরকম আসতেছে কিনা সেটা দেখতে পারবা। তারপরে আগেরটায় দেখালাম লোকাল নাসেল নাম্বার, লোকাল নাসেল নাম্বার। আমরা এবার এভারেজ নাসেল নাম্বারটা নিব। তো এটা নিয়ে আমরা ম্যাথ করি যেহেতু, তো এটা আমাদের মুখস্থ রাখতে হবে, এই ইকুয়েশন দুইটা। আগের গুলো মুখস্থ না রাখলে হবে, কিন্তু এটা মুখস্থ রাখতে হবে। নাসেল নাম্বার ইজ ইকুয়াল টু 0.664, রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার 0.5 আর প্রান্ডস নাম্বার টু দি পাওয়ার 13। এটা রেনল্ডস নাম্বারের ভ্যালু যদি 5 × 10⁵ এর কম, অর্থাৎ ক্রিটিক্যাল ভ্যালুর চেয়ে কম হবে, অর্থাৎ লেমিনার ফ্লোর ক্ষেত্রে এটা প্রযোজ্য। টার্বুলেন্টের ক্ষেত্রে আবার প্রযোজ্য হলো এটা। নাসেল নাম্বার ইজ ইকুয়াল টু 0.037, রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার 0.8, প্রান্ডস নাম্বার টু দি পাওয়ার 13। তাহলে এটার ক্ষেত্রে, টার্বুলেন্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এই দুইটা মুখস্থ রাখার চেষ্টা করবা, এই দুইটা ইকুয়েশন। আর যদি টার্বুলেন্ট এবং লেমিনার দুইটার মিশ্রণ থাকে, মিক্স থাকে, তাহলে সেক্ষেত্রে এই ইকুয়েশনটা ইউজ করতে হবে। এই নিচের যে ইকুয়েশনটা এই ধরনের বড় ইকুয়েশন মুখস্থ রাখা লাগবে না, এটা আমরা এটা পরীক্ষায় দেওয়া থাকবে লিস্ট অফ দ্য ইকুয়েশন। তো মাথায় এত বড় ইকুয়েশন মুখস্থ করতে হবে না, বাট এই দুইটা ইকুয়েশনটা অর্থাৎ লেমিনার এবং টার্বুলেন্ট ফ্লোর, এই ইকুয়েশন দুইটা মনে রাখার চেষ্টা করবা বা মুখস্থ রাখবা। আর এই যে যদি লেমিনার এবং টার্বুলেন্ট ফ্লো দুইটাই হয়, সেক্ষেত্রে যে এই বড় ইকুয়েশনটা এটা মুখস্থ রাখার দরকার নেই, এত মুখস্থ রেখে তুমি পারবা না। আর ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বারের ভ্যালুটা তোমার খেয়াল রাখতে হবে, 5 × 10⁵ ফর ফ্ল্যাট প্লেট। আর ইউনিফর্ম হিট ফ্লাক্সটা তোমরা জানো, পার ইউনিট এরিয়াতে যে হিট ট্রান্সফার যেটা হয়, হিট ট্রান্সফার রেট পার ইউনিট এরিয়া। হিট ট্রান্সফার রেটটা হলো ওয়াট পার এরিয়া, ওয়াট পার মিটার স্কয়ার। পার ইউনিট এরিয়াতে যেটা হিট ট্রান্সফার সেটা হলো হিট ফ্লাক্স। হিট ফ্লাক্সটা যদি ইউনিফর্ম হয়, when a flat plate is subjected to uniform heat flux, heat fluxটা যদি কোনো সারফেসের সব জায়গায় ইউনিফর্ম হয়, instead of uniform temperature পরিবর্তে ইউনিফর্ম হিট ফ্লাক্স হলে the local Nusselt number ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, টার্বুলেন্টের ক্ষেত্রেও চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আগে যেটা দেখাইছি আমরা লোকাল Nusselt নাম্বারে, যেটা এটা হলো তোমার কনস্ট্যান্ট টেম্পারেচারের ক্ষেত্রে। আর পরে যেটা দেখাচ্ছি এটা হলো ইউনিফর্ম হিট ফ্লাক্সের ক্ষেত্রে। অনেক ভেরিয়েশন আছে, এগুলো এত মুখস্থ করে পারবে না। এই ধরনের জিনিস এত মুখস্থ করা লাগবে না, আমি এগুলো দিয়ে দিব আর কি। যদি অঙ্ক এই টাইপের দেই তাহলে অঙ্ক দিয়ে দিব। This relation give values that are 35% higher for laminar flow and 4% higher for turbulent flow related to the isothermal plate. তাহলে এই ভ্যালুটা, নাসেল নাম্বারের ভ্যালুটা বলছে লেমিনার ফ্লোর ক্ষেত্রে 36% বেশি কনস্ট্যান্ট টেম্পারেচারের তুলনায়। কনস্ট্যান্ট টেম্পারেচারের তুলনায় এটা ইউনিফর্ম হিট ফ্লাক্সের ক্ষেত্রে আমার এখানে 36% বেশি হবে নাসেল নাম্বারের ভ্যালু, আর টার্বুলেন্টের ক্ষেত্রে এটা 4% বেশি হবে। সুতরাং কোনো অঙ্কে যদি তোমার ইউনিফর্ম হিট ফ্লাক্স দেওয়া হয়, সেই ক্ষেত্রে তোমার নাসেল নাম্বার একরকম হবে, আর কনস্ট্যান্ট দিলে টেম্পারেচার দিলে সেই ক্ষেত্রে নাসেল নাম্বারের ফর্মুলাটা আরেক রকম হবে। এগুলা ম্যাথমেটিক্স যখন সলিউশন করবে তখন তোমাদের আরো ক্লিয়ার হবে, এটা দেওয়া থাকবে আর কি তোমাদের। আমরা ম্যাথমেটিক্যাল একটা অঙ্ক দেখি, তাহলে আমরা যে থিওরি পড়লাম তার সাথে মিলিয়ে দেখতে পারবো। Engine oil at 60 degrees centigrade flows over a upper surface of 5 meter long flat plate whose temperature is 20 degrees centigrade. এই যে প্লেটটা, এই প্লেটের টেম্পারেচার বলছে যে সারফেস টিএস টেম্পারেচার, অর্থাৎ টিএস সারফেস টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এর উপর দিয়ে যে অয়েল ফ্লো করতেছে, ইঞ্জিন অয়েল যেটা ফ্লো করতেছে, সেই ইঞ্জিন অয়েলের টেম্পারেচার হলো 60 ডিগ্রি, এটা হলো টি ইনফিনিটি।
60 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এই প্লেটের লেন্থ হলো 5 মিটার, আর এই অয়েলের ভেলোসিটি হলো 2 মিটার পার সেকেন্ড। 2 মিটার পার সেকেন্ড ফ্লো করছে। এন্ড কি বের করতে হবে আমাদের? ডিটারমাইন দ্য টোটাল ড্রাগ ফোর্স এন্ড দ্য রেট অফ হিট ট্রান্সফার পার ইউনিট উইডথ অফ দ্য এন্টায়ার প্লেট। দুইটা জিনিস বের করতে হচ্ছে। ড্রাগ ফোর্স বের করতে হচ্ছে। ড্রাগ ফোর্সের ফর্মুলা তো আমরা জানি, ড্রাগ ফোর্স FD is equal to CF বা coefficient of drag into half rho v square এবং এরিয়া, ফ্রন্টাল এরিয়া। আচ্ছা, আর এখানে রেট অফ হিট ট্রান্সফার পার ইউনিট উইডথ আর কিউ ডটের বের করতে বলছে। তাহলে আমরা ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বারটা জানি 5 × 10⁵, এটা আমাদের জানতে হবে, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা দেখতেছি যে আমাদের যে টেম্পারেচারের প্রপার্টিজ যেটা নিবে, এয়ার অয়েলের যে প্রপার্টিজ আমরা নিব, সেই প্রপার্টিজটা নিতে হবে আমার এই Ts প্লাস T ইনফিনিটি ডিভাইড বাই 2, অর্থাৎ ফিল্ম টেম্পারেচারের প্রপার্টিজটা নিতে হবে। তারপর TF is equal to Ts plus T infinity divided by 2, অর্থাৎ 20 plus 60 divided by 2, তার মানে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। 40 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা টেবিল A13 আমাদের এই যে এই বইয়ের শেষে টেবিল আছে, টেবিলের 13 নম্বর টেবিলে যদি যাও, ইঞ্জিন অয়েলের প্রপার্টিজ দেওয়া আছে, সেখানে 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তোমরা অয়েলের প্রপার্টিজ রো, ডেনসিটি নিবা, কন্ডাক্টিভিটি, রাউন্ডনেস নাম্বার, তারপরে কাইনেমেটিক ভিসকোসিটি, এই ভ্যালুগুলো তোমরা নিয়ে রাখবো। আর যেহেতু লেন্থ হলো L, তাহলে আমরা রেনল্ডস নাম্বারটা আগে বের করে দেখি। রেনল্ডস নাম্বারটা বের করবো কেন? রেনল্ডস নাম্বারটা বের করে দেখবো যে আমাদের এটা ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বারের চেয়ে বেশি না কম। তাহলে আমাদের ফ্লোটা টার্বুলেন্ট হবে না লেমিনার হবে? টার্বুলেন্ট হলে আমাদের ফর্মুলা একরকম, আর লেমিনার হলে ফর্মুলা আরেক রকম। এই কারণে আমাদের রেনল্ডস নাম্বার বের করে আমাদের দেখতে হবে যে এই রেনল্ডস নাম্বারে আমার ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বারের চেয়ে কম না বেশি, লেমিনার না টার্বুলেন্ট, which is less than the critical Reynolds number. Critical Reynolds number 5 × 10⁵ ছিল, আর এটা হলো 4.024 × 10⁴। আর ক্রিটিক্যালের চেয়ে কম, কাজে আমার ফ্লোটা হবে লেমিনার। এখন লেমিনারের জন্য যে ফর্মুলা সেটা ইউজ করতে হবে। Thus we have laminar flow over the entire plate and the average friction coefficient is, লেমিনারের ক্ষেত্রে average friction coefficient হলো 1.338 into Reynolds number to the power half। এই ফর্মুলাটা আমরা আগে দেখে আসছি যে লেমিনারের ক্ষেত্রে CF অর্থাৎ ড্রাগ কোএফিসিয়েন্টের যে ভ্যালুটা হচ্ছে, এভারেজ ফ্রিকশন কোএফিসিয়েন্টের যে ভ্যালুটা হচ্ছে, সেই ভ্যালুটা হলো এই ফর্মুলা দিয়ে বের করতে হবে। এই ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারলাম, সেটা হলো ফ্রিকশন কোএফিসিয়েন্ট হলো 0.00663। নোটিং দ্যাট দ্য প্রেসার ড্রাগ ইজ 0, যেহেতু এটা প্যারালাল প্লেটের ক্ষেত্রে প্রেসার ড্রাগটা হবে 0, কাজেই CD is equal to CF। এখানে যেহেতু প্রেসার ড্রাগ নাই, ফ্রিকশন ড্রাগটাই, সুতরাং ফ্রিকশন ড্রাগ এখানে সিটির ভ্যালুটা এখানে CF হিসেবে প্রকাশ করা লাগবে ফর প্যারালাল ফ্লো ওভার এ ফ্ল্যাট প্লেট। প্যারালাল ফ্লোর জন্য এটা আমি আগেই বলছি, ফ্রন্টাল এরিয়াতে আমাদের এখানে খুবই কম, ফ্রন্টাল এরিয়া নাই বললেই চলে। দ্য ড্রাগ ফোর্স অ্যাক্টিং অন দ্য প্লেট পার ইউনিট উইডথ বিকামস, তাহলে ড্রাগ ফোর্সের যে ইকুয়েশন, সেই ড্রাগ ফোর্সের ইকুয়েশনটা এখানে তোমার ফ্রিকশন ড্রাগ, যেহেতু ফ্রিকশন ড্রাগ হিসেবে ইউজ হবে, ফ্রিকশন ড্রাগ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন CF, এটা হবে এখানে সারফেস এরিয়াটা হবে, যে ফ্ল্যাট প্লেটের ক্ষেত্রে তোমার যেহেতু এটা স্ট্রিমলাইন বডি, সেই ক্ষেত্রে এখানে সারফেস এরিয়াটা এ হবে, আর ফ্রন্টাল এরিয়াটা সারফেস এরিয়া, আর রো ভি স্কয়ার বাই 2 এটা তো আছেই। তাহলে আমরা যদি এখানে বসাই দিই সবকিছু, তাহলে পেয়ে যাচ্ছি 58.1 নিউটন। এই ড্রাগ ফোর্সটা আমরা পেয়ে গেলাম। এখানে এরিয়াটা কত ধরছে? 5 × লেন্থ হলো 5 আর উইডথ হলো 1, তাহলে ইউনিট উইডথ বলছে তো, ইউনিট উইডথ বলতে 1 ইউনিট দেবো, তাহলে 5 × 1, তাহলে এটা। আর রো আমরা পেয়ে গেছি, অয়েলের রো আমরা টেবিল থেকে পেয়েছি, আর ভেলোসিটি তো জানি, আর একটু বসা দিলে তোমার এখানে ইউনিটটাকে কনভার্ট করলে তাহলে হয়ে যাচ্ছে 58.1 নিউটন। The total drag force acting on the entire plate can be determined by multiplying the value obtained above by the width of the plate. And যদি তোমার width দেওয়া হয়, ইউনিট উইডথ না, উইডথটা একটা ভ্যালু দেওয়া আছে, 1 এর জায়গায় সেই উইডথটা তোমাকে বসাইতে হবে, সেটাই বলছে। The force per unit width corresponding to weight of a mass of about 6 kg. Therefore, a person who apply an equal and opposite force to the plate to keep it
টু দ্য প্লেট, তাহলে তোমার এখানে যে ফোর্সটা আমরা পাচ্ছি, এই ফোর্সটা একটা প্লেটের উপরে পড়তেছে। এই প্লেটের উপরে যে অয়েলটা ফ্লো করেছে, অয়েলটা এই প্লেটকে মানে প্লেটকে এত ফোর্স দিচ্ছে যে ফোর্সের মাধ্যমে প্লেটটা কিন্তু ওই জায়গায় থেকে সরে যেতে চাবে। এই ফোর্সটা যদি সাস্টেন করতে না পারে, এই প্লেটটা কিন্তু ফ্লো ডাইরেকশনের দিকে চলে যেতে চাবে। আর যদি ওখানে কোনো একটা গ্রিপ থাকে, শক্ত গ্রিপ থাকলে প্লেটটা যাবে না, কিন্তু প্লেটের উপরে এই পরিমাণ ড্রাগ ফোর্স পড়বে। আমাদের ড্রাগ ফোর্স বের করতে বলছে অঙ্কে, আমাদের কি বের করতে বলছে, ডিটারমাইন দ্য টোটাল ড্রাগ ফোর্স। তাহলে ড্রাগ ফোর্স আমরা বের করে ফেললাম। তারপরে বের করতে বলছে রেট অফ হিট ট্রান্সফার পার ইউনিট ওয়েট। তাহলে আমাদের এখন হিট ট্রান্সফার বের করতে গেলে আমাদের হিট ট্রান্সফার ফর্মুলা যেতে হবে। হিট ট্রান্সফার ফর্মুলা হলো আমাদের কিউ ডট ইজ ইকুয়াল টু এইচ এস টি ইনফিনিটি বিয়োগ টি এস। এটা হলো আমাদের ফর্মুলা। এই যে আমি দেখাচ্ছি নিচে, এই ফর্মুলা যার পর আমাদের দেখতে হবে কি কি আমাদের আননোন। সারফেস এরিয়া আমরা জানি টি ইনফিনিটি, শুধুমাত্র একটা আননোন, সেটা এইচ। এইচ এর ভ্যালুটা আমাদের কিভাবে বের করবো? এইচ এর ভ্যালুটা হলো নাসেল নাম্বার দিয়ে বের করতে হবে। নাসেল নাম্বার হলো এইচ এল বাই কে। এই যে নাসেল নাম্বার ইকুয়াল টু এইচ এল বাই কে। এখন এই ফর্মুলার মাধ্যমে আমরা এইচ এর ভ্যালুটা বের করতে পারবো। এই ফর্মুলাটা আমরা জানি যে 0.664 রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার 5 প্রান্ডস নাম্বার টু দি পাওয়ার 13। এই ফর্মুলাটাও আমাদের জানা আছে। যদি ফ্লোটা লেমিনার হয় সেই ক্ষেত্রে নাসেল নাম্বার হলো এটা। আমরা আগে যদি যাই, আগের স্লাইডে আমরা দেখতে পারি, এই যে লেমিনার ফ্লো হচ্ছে এভারেজ নাসেল নাম্বার n is equal to 0.664 রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার 5 প্রান্ডস নাম্বার টু দি পাওয়ার 13। এটা হলো লেমিনার ফ্লো ক্ষেত্রে, সেটাই এখানে ইউজ করছি। নাসেল নাম্বার ইকুয়াল টু 0.664 রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার 5 প্রান্ডস নাম্বার টু দি পাওয়ার 13। তাহলে এটা বের করে, এটা যদি আমরা জানি, রেনল্ডস নাম্বার জানি, প্রান্ডস নাম্বার আমরা টেবিল থেকে বের করছি, তাহলে এখানে কে এর মান জানি, এল এর মান জানি, তাহলে এইচ এখান থেকে বের করা যাবে। তাহলে নাসেল নাম্বার পেয়ে গেলাম 1913। তারপর এইচ এর ভ্যালুটা এখান থেকে বের করতে পারবো। এইচ নাসেল নাম্বার ইকুয়াল টু এইচ এল বাই কে। এইচ এর ভ্যালুটা বের হলো 55.25। তাহলে এইচ এর ভ্যালু যখন পেয়ে গেলাম, হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, সেক্ষেত্রে হিট ট্রান্সফার রেটটা আমরা বের করতে পারবো। কিউ ডট ইকুয়াল টু এইচ এস টি ইনফিনিটি বাই টি এস। এই ফর্মুলার মাধ্যমে হিট ট্রান্সফারটা বের করলাম। 11,050 11,050 ওয়াট। তাহলে আমাদের হিট ট্রান্সফার। তাহলে আমরা একটা হলো ড্রাগ ফোর্স বের করলাম, একটা হলো হিট ট্রান্সফার বের করলাম। আজকে এই পর্যন্তই। তোমাদের কারো কোনো আজকের যে ক্লাস, এতে কারো কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? বুঝতে পারছো আজকের ক্লাসটা যতটুকু পড়াইছি? জি স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আর কোশ্চেন না থাকলে আমরা এখন কি রোল কল করবো? সবাই আছে প্রেজেন্ট? অ্যাবসেন্ট আছে তো কয়েকজন মনে হয়, না?